বলেই বেরিয়ে যান তিনি। নোংর বিস্মিত নয়নে তাকিয়ে আছে অনিমেষ। বারংবার বাজছে তার কানে একই কথা, রুদ্ধর অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হলো এটা? কি হয়ে গেল? কি করে হলো? সে তো শুনেছে লোকটা ঢাকা চলে যাচ্ছিল। তাহলে দুর্বল চিত্তের নোংর আহ্লাদে মেয়েটার মন আকস্মিক ভরাক্রান্ত হয়ে উঠল। কি বলছে কি সবাই? লোকটা তো অক্ষত ছিল, ও দেখেছে। এমনটা হতে পারে না। সে তো জলজান্ত মানুষটাকে দেখেছে। ঝাপসা হয়ে এলো আঁখি পৃষ্ঠ, খেই হারালো, জ্ঞান হারালো সেখানেই। নোঙ্গর, উঠে পড়েছিস তুই? কিছু লাগবে তোর? স্রোতের কণ্ঠে ভাবনাচ্যুত ঘটল নোঙরের। আকস্মিক ফুপিয়ে উঠল, গলা শুকিয়ে এলো, আশেপাশে তাকালো, ঘড়ির দিকে তাকালো, বিচলিত হয়ে বলল, আপু রুদ্ধ ভাই কোথায়? আপু রুদ্ধ ভাই ঠিক আছে তাই না? বলো, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম না। ছলছল করে উঠল স্রোতের আঁখি। মেয়েটা এমনই, কারো কিছু হলেই ভেঙে পড়ে। স্রোত জড়িয়ে ধরল বোনকে, বলল, মা বাবা একটু আগেই গিয়ে পৌঁছেছে হাসপাতালে। রুদ্র ভাইয়াকে পাচ্ছে না তারা। নিঃশ্বাস ভারী হয়ে এলো নোঙ্গলের। সে তো আকাঙ্ক্ষা নিয়েছিল আপা বলবে হ্যাঁ স্বপ্ন ছিল, তার মানে সত্যি ছিল ওটা। লোকটা কি সত্যিই কিছু হয়েছে? এমন হলো কেন? লোকটা তো নিজের গাড়ি নিয়ে গেছে শুনেছে। তাহলে কি আনমনে ছিল? আর পাচ্ছে না মানে কি? আকস্মিক অনুভব করলো বক্ষখানায় জ্বলন ধরেছে। এ জ্বলন যেন তেন নয়, এফোর ওফোর করে দিচ্ছে সব কিছু। কেউ ছুরি দিয়ে যেন আঘাত করছে সেই স্থানে। ঝলঝল করে উঠছে দুদিনের কিছু স্মৃতি। অথচ সন্ধ্যাবেলাও লোকটার সাথে অভিমান করেছিল নোঙর। তুই কেন জিজ্ঞেস করছিস রুদ্র ভাইয়ের কথা? তোর তো এত কিছু জানার প্রয়োজন নেই, তাহলে কেন এত প্রশ্ন করছিস? আকস্মিক কঠিন স্বরে কেঁপে উঠল নোঙর। পাশে তাকিয়ে দেখলো তরি বলছে কথাটি। অবাক চোখে তাকালো নোঙর। স্রোত, রুম্পা, রেহানা বুঝতে পারছে না কিছু। ওরা এখন অবধি কেউ কিছুই জানে না। স্রোতের ভালো লাগলো না কথাটা। তরি এমন কেন বলছে? অদ্ভুত। মেয়েটা পাগল হলো নাকি? নোঙর একটু আহ্লাদে সবাই জানে, কারো কিছু হলেই কান্না করে এমন। স্রোত এবার অসন্তুষ্ট কণ্ঠে বলল, তাহা তরি, এ কেমন কথা? ওর জানার পূর্ণ অধিকার আছে। তরি মুখ ভারী করলো, গাল বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল। মেয়েটাকে ওরা যত বাচ্চা ভাবে, আসলেই তত বাচ্চা নয়, আবার ম্যাচুরও নয়। নয়তো এমন বাচ্চা মেয়ে কেউ করে? তরি ফের চোখ মুখ শক্ত করে বলল কঠিন স্বরে, না, ওর কোনো অধিকার নেই। ওর জন্যই এমন হয়েছে। আর তুই এমন বিচলিত হচ্ছিস কেন? হওয়ার দরকার নেই বিচলিত। তুই তো ভালোবাসিস না ওনাকে, তাহলে এই কান্না কেন নোঙর? সব যেন মাথার উপর দিয়ে গেল সবার। কেউ কিছু না বুঝলেও রুম্পা যেন চমকালো। নোঙর এবার শব্দ করে কেঁদে উঠল। তরিকে ধরে বলল, এমন বলিস না আপা, আমি এমন চাইনি। উনি আমার উপর অভিমান করেছে তাই না? উনি একটু ভালো না আপা, আমি ওনাকে একটুও ভালোবাসি না। সবাই চমকালো। এখানে ভালোবাসার কথা আসছে কেন? কি বলছে কি মেয়েগুলো? তরির খারাপ লাগলো। ও ইচ্ছা করেই বোনকে সব বলেছে। ও দেখেছে সন্ধ্যায় সব ওর সাথে খারাপ ব্যবহার করেছে, তাই অভিমান করেছিল। আর এও জানে রুদ্ধ কেন বিচলিত ছিল। আর বিয়েতে না করার কারণ এটা ছিল না। মেয়েটা আসলে বোঝাতে পারেনি নোঙর এখন এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছিল না। কিন্তু পুরো কথা শেষ হওয়ার আগেই বেরিয়ে আসে রুদ্ধ অভিমান করে। তরি বলল, ভালোবাসিস না, তাহলে নূপুর হারিয়ে কাঁদছিলি কেন? আজ এত বিচলিত কেন? থমকালো নোঙর। কিছু বলল না, কোনো উত্তর নেই তার কাছে। লোকটা যে ওর অভ্যাসে পরিণত হয়েছে তা ঠাহর করতে পারে। সবাই কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। নোঙর বারান্দায় গেল দৃঢ় পায়ে। এবার সবাই তরিকে চেপে ধরলো, অতঃপর একে একে সব ঘটনা বলল সবাইকে। স্তব্ধ বিমূঢ় হয়ে রইল সবাই। তবে এর আগে জলজল করে উঠল রুম্পার দেহ। না, এটা কিছুতেই হতে পারে না। রুদ্ধ শুধু ওর। ক্লেশ নিয়ে প্রস্থান করলো সেও। রুদ্ধকে পাওয়া যাচ্ছে না এখনো। এদিকে রুদ্ধর ফোনও দিয়ে যাচ্ছে সেই কখন থেকে। যে ফোন দিয়েছিল তাকে যদি কোনো ক্রমে পাওয়া যায়, কিন্তু ফোনটা সুইচ অফ। চিন্তা ভর করলো সবার মাথায়। প্রবীণ শেখরা যখন আসলো রিসিপশন খালি পেল, তাই দেরি না করে নিজেরাই খুঁজতে লাগলো। কিন্তু এমন করে কি খোঁজা যায়? ডাক্তার নার্সদের কাছে নাম বলে তারা কিছু জানে না।
সে ঠিকানা দিয়েছিল, সেখানেই তো এসেছে ওরা। কিন্তু চিন্তার মাথা থেকে বেরিয়ে গেছেন নাম জানবে কি করে। আহসান সাহেব এবার ফের একজন স্টাফকে শুধালো। আচ্ছা, এখানে কি কোনো অ্যাক্সিডেন্টের রুগী এসেছে সন্ধ্যার পর? স্টাফটি ভেবে উত্তর দিল, এসেছে এই পর্যন্ত রিসিপশনে 3টা। আপনি চাইলে রিসিপশনে কথা বলে দেখতে পারেন, ডিটেলস আমরা জানি না। ফের রিসেপশনের কাছে এলো। এবার রিসেপশনিস্টকে পেল। প্রবীণ শেখ বলল, সন্ধ্যার পর যে 3জন অ্যাক্সিডেন্ট রোগী এসেছিল তাদের ডিটেলস দেওয়া যাবে? আমাদের এখন থেকে কল করা হয়েছিল, আমাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। রিসেপশনিস্ট বলল, স্যার, এখানে যে 3জন এসেছিল একজনের অবস্থা বেগতিক ছিল, ওনার স্ত্রীকে নিয়ে এসেছিল। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর একজন গুরুতর হয়নি, মাথায় আঘাত লেগেছে, পায়ে হাতে চোট পেয়েছে, তাকেও তার পরিচয় একজন এসে নিয়ে গেছে। আর একজন মারা গেছে, তাকে এখনো কেউ আইডেন্টিফাই করতে আসেনি। যখন অবস্থা ক্রিটিক্যাল ছিল পেশেন্টের ফোন দিয়ে আমরা বাড়িতে কল করেছিলাম। হতে পারে আপনাদের ছেলেই, আপনারা চাইলে দেখতে পারেন। আকস্মিক এহেন কথা শুনে কেঁপে উঠল যেন তাদের বক্ষ। রেবেকা চিৎকার করে উঠল। রেবেকা চিৎকার দিয়ে বলল, কি বললে? ওটা আমার রুদ্র না, ওটা আমার রুদ্র না। আহসান সাহেব পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। শক্তপোক্ত মানুষটির চোখে হাহাকার। প্রবীণ শেখ শুকনো ঢোক গিলল, বোনকে ধরল। প্রবীণ শেখের উদ্দেশ্যে বলল, তোরা কি একবার দেখতে চাস? আহসান সাহেব মাথা ঝোলালেন। তার মানে হ্যাঁ, সে দেখতে চায়, বলল রিসেপশনিস্টকে। এর মাঝে এলো রবিন শেখ, শ্রাবণের বাবা। থমকালেন তারাও। শ্রাবণের আকস্মিক শান্ত হয়ে গেলেন। কি হলো হুট করে? এর মাঝেই ফোন দিল কেউ। ফোন তুলল শ্রাবণ। ওপাশ থেকে পরপর কয়েকবার বিচলিত কণ্ঠ শুনল। শ্রাবণ শুকনো ঢোক গিলে বলল, রাগবীর হসপিটালের মর্গে হচ্ছে এখন। অতঃপর আধার কাটিয়ে আলোর দেখা মিলল। রজনীর অস্তিত্ব কাটিয়ে কিঞ্চিত আলো ফুটেছে আশেপাশে। বিধ্বস্ত চোখে মুখে বসে আছে নোঙর। পাশেই তরিয়ার স্রোত। বাড়িতে আজ বিয়ে, কোথায় হই হুল্লোড়। এ পরিপূর্ণ থাকার কথা ছিল পরিপূর্ণ নিবাস। কিন্তু কেমন গুমড়ে আছে পরিবেশ। আকাশের মতো কি তাদের জীবনের আধারও কাটবে না? সব ঠিক হবে না? প্রলয় শেখ অসুস্থ, সবাই সেখান থেকে এলো সবে। লোকটা চিন্তায় আছে, প্রেশার বেড়েছে। এদিকে রাতের পর কোনো খোঁজ নেই কারো, ফোন তুলছে না। এদিকে বাবুর্চিরা রাত থেকে কাজ করছে, প্রবীণ শেখকে খুঁজছে সকাল থেকে। রাতেই অনুষ্ঠান, এদিকে কাউকেই কিছু জানায়নি। পরিপূর্ণ নিবাসে পরিবেশ করলো সাদা একটা গাড়ি। দোতলা থেকে নেমে এলো হন্তদন্ত করে একজোড়া পা। তখন ঘড়িতে 7টা বাজতে চলল। পরনে তার রাতের হলুদ শাড়িটা, অবেলায় পড়ে আছে আঁচলখানা, যা মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে। মিন কপাটের সামনে আসতেই কপাট খুলে প্রবেশ করলো প্রবীণ শেখ আর শ্রাবণ। তারপরে পরপরই এলো সবাই। শেষে এলো আহসান সাহেব, রেবেকার কণিকা। আকাশ সমান কৌতূহল নিয়ে এখনও সে চেয়ে আছে সেদিক পানে। সে যে শ্রাবণ বলল মর্গে যাচ্ছে, তারপর আর খোঁজ পায়নি। শরীর যেন চলছে না তার। কোথায় লোকটা? মর্গে কেন যাবে? জলজান্ত মানুষ খুঁজতে মর্গে যাওয়া লাগে? নোংর এবার বাবার কাছে গিয়ে বলল, ও আপু, রুদ্ধ ভাই কোথায়? তোমরা মর্গে কেন গিয়েছিলে? ওনার কিছু হয়নি? বলো বলো না আপু। মেয়েকে বিচলিত দেখে অবাক হলো প্রবীণ শেখ। পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়ের পানে। লেপটে আছে কাজল, চুলগুলো খোপা থেকে অর্ধ খোলা, এলোমেলো মুখশ্রী। প্রবীণ শেখ শান্ত গলায় বলল, শান্ত হো আম্মু, রুদ্র ঠিক আছে। বলে প্রশান্তির শ্বাস টানলো। তার বুকে যেন পাথর ছিল। সারা রাত সে পাথরটা স্প্রে গেছে রুদ্ধর ভালো থাকার খবর শুনে। কাল যখন সুন্দর ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, সব যেন উলটপালট লাগছিল, অপরাধবোধ কাজ করছিল। তার বোনটা যে একটা মাত্রই ছেলে, তার বোনটা সবসময় কষ্টে কাটিয়েছে। বিয়ের পর সুখ হলো একটু। রেবেকা তার চাচার মেয়ে হলেও ওনার চাচা চাচি মারা যাওয়ার পর রেবেকাকে নিজের কাছেই রাখে প্রবীণ শেখের মা। আদর দিয়ে নিজের মেয়ের মতোই বড় করে সবাই। তারা যতই আদর দিক, বড় করুক,
আদৌ কি বাবা মায়ের জায়গা কেউ নিতে পারে? বিয়ের পর যখন মাথার উপরে জোরালো একটা হাত এলো, পাকাপাকিভাবে মেয়েটা যেন আনন্দের দেখা পেল। তারপরে রুদ্ধ এলো জীবনে। রুদ্ধ যে তার বোনের প্রাণ সে জানে। হসপিটালে যাওয়ার পর যখন রিসেপশনিস্ট মর্গের কথা বলল, হাত পা আষাঢ় হয়ে আসছিল তার। মর্গে নিয়ে যায় একটা লোক। ফিনাইলের গন্ধে ভরপুর লাশপুরীর মতো ঘরটায় ঢুকতে জন্য বুক কাঁপছিল। কত শত বেওয়ারিশ লাশ না জানিয়ে আছে এখানে। অদ্ভুত গন্ধ ঘরটায় নাক মুখ কুচকে প্রবেশ করে সবাই। এর মাঝে বিপত্তি ঘটে, রেবেকা জ্ঞান হারায়। ওকে নিয়ে একটা কেবিনে রাখা হয়। আহসান সাহেব রবিন শেখ, শ্রাবণ আর প্রবীণ শেখকে পাঠায় লাশ ঘরে আইডেন্টিফাই করতে। সে পারবে না ওই ঘরে যেতে। তিনজন মিলে ফের যায় ওই ঘরটিতে। লাশবাহী ফ্রিজ থেকে লাশটি বের করতে যেন চকচক করে উঠে প্রবীণ শেখের চোখ মুখ। না, এটা রুদ্ধ না। টপ টপ করে পানি পড়ে প্রবীণ শেখের চোখ থেকে বেরিয়ে আসে। সেখান থেকে জানায় ওটা রুদ্ধ না। কিন্তু আরেক চিন্তা ভর করে, রুদ্ধ কোথায় তাহলে? এখন কোথায় খোঁজ নিবে? ফের রুদ্ধর ফোনে ফোন দিতে ফোন বন্ধ পায়। হসপিটাল থেকে ভেবেছিল রুদ্ধদের বাড়িতে যাবে। গাড়িতে উঠতেই ল্যান্ডলাইন থেকে ফোন করে রুদ্ধ, জানায় সে বাড়িতে আছে। প্রবীণ শেখ সহ সবাই সেখান থেকে রুদ্ধদের বাড়িতে যায়। রেবেকা বাড়িতে প্রবেশ করতে দেখতে পায় ছেলের হাতে পায়ে ব্যান্ডেজ। জিজ্ঞেস করে জানতে পারে আসার সময় ট্রাকের সাথে একটা গাড়ি বাড়ি খেয়ে ব্রেক ছুটে যায়। ওই গাড়ির সাথে ওর গাড়িও ছিল। ভাগ্যবশত তেমন কিছু হয়নি ওর, কিন্তু ওই লোকটা স্পট ডেড। আর ফোনটা যে করেছে সে ভুল করে ওই লোকটার ফোন ভেবে রুদ্ধর মাকে কল করে দেয়। ওই ছেলেটা ওখানেই মারা যায়। আর রুদ্ধর তেমন কিছু হয়নি, তাই ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে। ওখানে রুদ্ধর একটা বন্ধু ছিল, সেই রুদ্ধকে বাড়িতে নিয়ে আসে। ফোনটা চার্জ না থাকায় বন্ধ হয়ে যায়, তাই যোগাযোগও করতে পারেনি। মাত্রই একটু সুস্থ অনুভব হচ্ছিল, তাই নিচে এসে কল দেয় মাকে। রেবেকা বিচলিত হয়ে পড়ে। রুদ্ধ মাকে স্বাভাবিক করতে বলে। কিছু হয়নি তো মা, একটুই লেগেছে। এর মাঝেই প্রবীণ শেখ বলে উঠল, হ্যাঁ, তা দেখতেই পাচ্ছি। তুমি এভাবে চলে আসবে রুদ্ধ, আমি ভাবতেই পারিনি। অথচ তুমি বলেছিলে আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করবে, কিন্তু এদিকে তুমিই মুখ লুকিয়ে চলে এসেছো। আর এসব করলে নিজেরা এই তোমার মুখের কথার দাম। না, এমন ছেলের হাতে আমি নিজের মেয়ে দেব না। মুখে বড়ই কথা, শুধু বাপ ছেলের। মুখ ফুলালো রুদ্ধ, সাথে তার বাবাও। আসলেই তো, সে তো অন্য কিছু ভেবেছিল। হতাশ নিঃশ্বাস ছিল রুদ্ধ। শ্রাবণ চমকালো, থমকালো। কিসের বিয়ের আলাপ হচ্ছে এখানে? শ্রাবণ কৌতূহল নিয়ে শুধালো, মামা হয়েছে কে? ভাইয়া ও বাড়ি থেকে কেন এসেছে? প্রবীণ শেখ সবটা খুলে বললেন। যা শুনে শ্রাবণের মাথায় আগুন জ্বলে উঠল ধপধপ করে। এ কিছুতেই হতে পারে না, সে হতে দিবে না। নোংর তো তার মামা, নোংরকে রুদ্ধর সাথে বিয়ে দেওয়ার কথা বলছে। এই ছেলেটা বাড়াবাড়ি করছে। রুদ্ধ আর চোখে তাকালো শ্রাবণের দিকে। ছেলেটা বয়সে তার থেকে খুব একটা ছোট না হলেও বুদ্ধি কম। সে নোংরকে কারোর সাথে চিন্তা করতে পারে না। আর বিয়েটা আগে থেকেই ঠিক ছিল, এটা বোঝা উচিত ছিল। নিশ্চয়ই অজানা নয় শ্রাবণের। রুদ্ধ ঝামেলা চায়নি। সে ভেবেছিল বিয়ে শেষে শান্ত মাথায় প্রস্তাব দিবে। ঘড়িতে তখন 3টা বাজে। কাল বাড়িতে বিয়ে, অনুষ্ঠানটা রাতে হলেও কাজ আছে না। ইস, ওর জন্য কত দৌড়াদৌড়ি করতে হলো। রুদ্ধ বলল, মা, তোমরা বাড়ির গাড়ি নিয়ে মামাদের নিয়ে এখনই রওনা হয়ে যাও। সকাল থেকে মানুষ আসা শুরু করবে, তোমাদের না দেখলে মন্দ বলবে। রেবেকা আতকে উঠে বলল, কি বলছিস কি? আমি তোকে একা রেখে যাব নাকি? প্রবীণ শেখ বলল, একা যাবি কেন? রুদ্র সহ যাবে। রুদ্ধ মন অভিমানে জর্জরিত হলো। তবে অভিমান করলে চলবে না, ওই মেয়েকে তার লাগবেই। রুদ্ধ তপ্ত শ্বাস টেনে বলল, মামা, আমি যাব না। ভ্রু কুচকে তাকালেন প্রবীণ শেখ। রুদ্ধ তার মা এবং তাকে 7-5 বুঝিয়ে তখনই বের হতে বলে। প্রবীণ শেখ উপায় না পেয়ে তারপর রুদ্ধকে রেখেই রওনা হতে হয়। তবে রুদ্ধ আসার সময় পেছন থেকে একটা কথাই বলেছিল, মামা, আপনার মেয়েকে বলে দিবেন তাকে আমি বিয়ে করব। রুদ্রকে পাওয়া গেছে। প্রলয় শেখের কথায় ধ্যান ভাঙল প্রবীণ শেখের। মেয়ের পানে তাকালো। মেয়েটা বড়ই বোকা। বিয়ে করবে না বলে বায়না করলো, এখন বিচলিত হচ্ছে। সে গেল বাবার দিকে। নোংর ঠায় দাঁড়িয়ে রইল। বিয়েতে আসবে না লোকটা, এত অভিমান।
বাড়িটা ফের রমরমা হলো। উৎসবের আমেজ ফের পরিপূর্ণ নিবাসকে পরিপূর্ণ করলো। তবে যে সেই চুপটি রইল চঞ্চল নোঙর। প্রয়োজনীয় কথা ছাড়া খুব একটা কথাও বলছে না কারোর সাথে, অথচ সবাইকে ও নিজেই মাতিয়ে রাখত। তখন মধ্যাহ্ন চলছে, মেঘাচ্ছন্ন চারপাশ, মাঝে মাঝে তীব্র বাতাসও বইছে। অম্বরের মতো নোঙর অন্দরও আজ মেঘাচ্ছন্ন। মন খারাপেরা ঝাপটে ধরেছে, আর এর হেতু তার অজানা। প্রবীণ শেখের চিন্তা হচ্ছে বেশ, যদিও বৃষ্টিতে কোনো ক্ষতি হবে না, প্যান্ডেলের জায়গাটা বৃষ্টির কথা চিন্তা করে সেই প্রোটেকশন দিয়েই করা হয়েছে। চিন্তা হচ্ছে মেহমানদের জন্য। ঢাকা থেকে অনেকে আসবে, দূর দূরান্ত থেকেও তার ব্যবসার পরিচিত মানুষেরা আসবে। স্রোতের জন্ম বৃষ্টিতে। যেদিন মেয়েটা হলো কত বৃষ্টি ছিল। মানুষ তাহলে ঠিকই বলে, যার জন্য বৃষ্টিতে হয়, যার জন্ম বৃষ্টিতে হয়, তার বিয়েতেও বৃষ্টি হয়। আকস্মিক মনে পড়ল আজ তার ছোট মেয়ের জন্মদিন। বুকটা কেঁপে উঠল। সব কিছুতে কথা ভুলে গেল কি করে? শুধু সে না, বাড়ির সবাই বোধহয় ভুলতে বসেছে। সে কি করে ভুলল ও দিনটা? তার নোংরাজ 17 বছরের যুবতী। আশেপাশে দৃষ্টি বুলিয়ে মেয়েকে খুঁজল, সে নেই আশেপাশে। অতঃপর স্ত্রীকে খুঁজলেন, কণিকাও নেই। পা বাড়ালো অন্যদিকে। সবে গোসল সেরে বের হলো নোঙর। আকস্মিক বিছানার উপর বড় একটা ডালা দেখে চমকালো সে। এগিয়ে গেল সেই দিকে, হাত দিয়ে ধরলো ডালাটা। না, এটা তো আপুর শ্বশুরবাড়ির না। ডালাটার সাথে বড় একটা ফুলের বুকে, জল গোলাপ আর জারবেরার সংমিশ্রণে বুকেটা। উপরে একটা চিরকুটও পেল। ফর মাই প্যারেন্টস। থমকালো নোঙর, চমকালো। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। কে দিয়েছে? বাবা? তাকে তো বাবাই প্রাণ বলে, কিন্তু বাবা তো এসব দিবে না। তন্মধ্যে মনে পড়ল আজ তার জন্মদিন। এই কথা তো সে ভুলতেই বসেছিল প্রায়। ফস করে নিঃশ্বাস নিল। আকাশ সমান অভিমান আষ্টেপৃষ্টে ধরল কিশোরী মনকে। বাড়ির সবাই ভুলে গেছে? মাত্র 17 বছরেই ভুলে গেল? কি করে ভুলল? আর তার আম্মু, যে কিনা সকালে উঠে সবার আগে এসে তাকে উইশ করে, তাকে বুকে আগলে নিয়ে জিজ্ঞেস করে, আম্মা তুমি কি চাও? আজ তোমার জন্য সব এনে দেবো আমি, আজ যা চাইবে সব পাবে। এমনিতেও নোঙর যা চায় বরাবর তা পায়, কিন্তু এই দিনটি একটু বেশি বিশেষ। প্রথমে দিনটিতে মেদিনীর আলো দেখেছিল সে। মায়ের জঠর কেটে তাকে এনেছিল এ পৃথিবীতে। সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব হিসেবেও দিনটিতে তার ঠাঁই হয়েছিল এই মায়ার ধ্বনিতে। পরক্ষণেই মনে পড়ল ভোলার কথা নয় কি? কাল যত হজবরল একটা সময় পার করলো সবাই। বাড়িতে কত কাজ। ও জানে ওর বাবার মনে পড়লেই ছুটে আসবে। লোকটা কত খাটুনি করছে, শুধু কি বাবা? সবাই এসে দুদণ্ড রেস্ট নিতে পারেনি, কেউ কাজে লেগে পড়তে হয়েছে। এত কিছুর মাঝে আদৌ কি সব মনে থাকে? নোঙর ছোটবেলা থেকেই বেশ আদুরে স্বভাবের। বাড়ির ছোট হওয়ায় দরুন আদরও ছিল বেশ। মাথায় রেখেছে সবাই, তাই একটু ছুতো পেলেই অভিমানে মুখ ফুলাই। এই নাজুক মনের সব কিছুতেই নাজুকতা দেখানো যেন বাধ্যতামূলক হয়ে গেছে। রুদ্ধ নামক লোকটা নিমেষে যেন মনে জায়গা করে নিয়েছে। ওই ছোট ছোট মুহূর্ত বেশ দামি নোঙরের কাছে। কিন্তু ওই যে বিকেলে লোকটা রাগ দেখানো, মাথায় রক্ত চড়ে বসলো, এর পিছনেও বিশাল ব্যাখ্যা আছে। কারণ তো আরেকটাও আছে, তবে সে কারণটা বড়ই ন্যাকামো লাগছে। তাই নিজের মাঝেও নিজেই দ্বিধায় ভুগছে। 7-5 ভাবতে ভাবতেই রঙিন র্যাপার কাগজটা ডলার উপর থেকে খুলল নোঙর। তন্মধ্যে দৃষ্টিপাত হলো লাল একটা শাড়ি। নিমিষে শরীর যেন শীতল হয়ে এলো। আখি পল্লব দৃঢ় হলো। বিস্ময় তার ভাবটা যেন আরও প্রগাঢ় হলো। হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই শাড়িটা তো সেই শাড়ি যা শপিং মলে পছন্দ হয়েছিল তার। দামটাও বেশ চওড়া ছিল। শাড়িটি দিয়েছে কে? এসব দিয়েছে কে? শাড়িটি হাতে তুলে নোঙর। বুকের কম্পনটা বাড়ল দ্বিগুণ। শ্বাস প্রশ্বাসও চলছে তীব্র বেগে। শাড়িটা তুলে নিতেই দেখলো একটা বক্স, ওটাও নিল নোঙর। একটা চেন পেল, পেন্ডেন্টওয়ালা চেন। পেন্ডেন্টে প্রাণ লেখা। চেনটা স্বর্ণের মনে হচ্ছে। অতঃপর বক্সের দিকে ফের লক্ষ্য করলো নূপুর। সেদিনের মতো না, তবে ভিন্ন রকম একটা নূপুর। রূপালী নূপুরখানা অতীব চকচক করছে। আকস্মিক চোখ গেল একটা কাগজের দিকে।
কালো কাগজটা যত্ন করে পড়ে আছে এক কোণে। তুলে নিল তা। কাগজটা খুলতেই দেখতে পেল সাদা কলমে লেখা শব্দগুলো। আপনার রং হব প্রাণ, আমার রঙে আপনাকে রাঙাবো, প্রস্তুত হন আপনি, শুভ জন্মদিন আমার প্রাণ। শিরশির করে উঠল দেহ, হাত পা হিম হলো যেন। হৃদয়ের উত্থাল পতনের মানে বুঝল না। এত তাণ্ডব চালাচ্ছে কেন হৃদয়? আকস্মিক মনে হলো কে দিল উপহারগুলো? রুদ্ধ এসেছে। এগুলো এখানে রেখে পা চালিয়ে বের হলো নোঙর। ঠিক তখনই প্রবেশ করলো তার মা আর বাবা। নোঙরকে দেখে শুধালো, কোথায় যাচ্ছ? নোঙর উত্তর দিতে পারল না, চুপ রইল। বাবাকে দেখে মুখ ফুলালো নোঙর। ওই তো একটু আগে বোঝালো নিজেকে, কিন্তু পারল কই? সেই তো মন ক্ষুণ্ণ হলো ফের। কণিকা মেয়ের মাথায় হাত বুলিয়ে মিহি কণ্ঠে বলল, বিছানার উপর রাখা শাড়িটা পরো কেন? তোমার ফুফি অনেক আশা নিয়ে দিয়েছে ওগুলো, তোমার জন্মদিনের উপহার। বলে মেয়ের হাতে চকচকে একটা ব্রেসলেট পরিয়ে দিল। চুমু খেলো কপালে। অবাক হলো নোঙর। এর মাঝেই প্রবীণ শেখ এগিয়ে গেল মেয়ের দিকে, বুকে আগলে নিয়ে বলল, আব্বুর সাথে অভিমান করো না আম্মা। আব্বু দেরি করে ফেলেছি আজ। তোমার কাজ কি লাগবে আব্বুকে বলো, যা চাই সব পাবে। খিলখিলিয়ে হেসে উঠল নোঙর। বলল, তা তো তুমি এমনিও দাও। হাসলো প্রবীণ শেখ। স্রোত এলো, একে একে সবাই এলো নোঙরকে ভালোবাসা দিতে। মেয়েটা বড্ড ছেলে মানুষীপনা করে, কিন্তু ও যে সবার আত্মা। সবাই আসলেও একটা জিনিস খেয়াল করলো নোঙর, রেবেকা এলো না। ফুপিমা তো প্রতিবার আগের দিন রাতে ফোন করে আজ বাড়িতে আজ পথেই পেল তরিকে ঝাপটে ধরে বলল, ও আপা চলো না আমার সাথে, ফুপিমার ঘরে যাব। বিরস মুখে রাজি হলো। নোঙরের মাথায় অনুচিন্তা কেন এলো না? সে কি খুব রেগে? হুট করেই মনে হলো যাওয়া উচিত একবার। ভাবতে ভাবতে এলো রেবেকার ঘরের সামনে। দরজায় কড়া নাড়তেই আদুরে কণ্ঠে বলল, মা আসবো? রেবেকা খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, এসো। প্রবেশ করে আশেপাশে দৃষ্টি বুলালো নোঙর। মা বলল ফুপিমা দিয়েছে, কিন্তু ফুপিমা নিশ্চয়ই চিরকুট দেবে না। আর ওই শাড়িটা কি করে চিনলো? ফুপিমার কাছে গেল নোঙর, জড়িয়ে ধরে বলল, তুমি রেগে আছো ফুপিমা? রেবেকা রেগেছিল, কিন্তু এ মেয়ের আদুরে কণ্ঠে তার হয়? নিমেষে যেন মন বিগলিত হলো। হাসলো মিহি, বলল, তাও ঠিক মতো কথা করা যায়। এবার হেসে উঠল তরি। নোঙরও হাসলো। নোঙর ফের কিছু বলতে চাইলো, এর মাঝে রেবেকা বলল, যাকে খুঁজছো সে আসেনি, উপহারটা অনেক আগে কিনা রেখেছিল, সে তো এখানে আর আসবে না। উপহারটা তোমার জন্য কেনা, তাই তোমায় দিয়ে দিলাম। শাড়িটা আজ পরলে খুশি হব। পার্পেল রঙের শাড়ি পরেছে তরি, তার সাথে মানানসই ঝুমকা, কপালের মাঝ বরাবর একটা স্টোনের টিপ, মুখশ্রীতে সামান্য কৃত্রিম সাজ, কানের পিঠে জায়গা করে নিয়েছে বেগুনি রঙের জারবেরাগুলোও। মোহনীয় লাগছে হাতের ঝুনঝুন করা চুড়িগুলো, তার বড়ই প্রিয়। শ্রাবণ দিয়েছিল তাকে। শাড়িটি পরে দেখে নিল বার কয়েক আয়নায়। বেহায়া মন আরও বেহায়া হলো। শাড়িটি হাতে বুলালো সযত্নে। শাড়িটি শ্রাবণ ভাই নোঙরকে দিয়েছিল। এই শাড়িটির উপর কত যে মায়া তার। নোঙর একদিনও পরেনি, আজ আলমারি থেকে এই শাড়িটি নিল তরি। যদিও নোঙর আর তার জিনিসে ভেদাভেদ নেই, একটা আলমারি দুজনের যার যা ইচ্ছা পড়ে, তবুও শাড়িটি নিয়ে কী সে বেহায়ামো করলো। আজকাল এই একটু বেহামো করতেই যেন মনটা ব্যাকুল হয়ে থাকে। লোকটার স্পর্শ খুঁজে ফের সব কিছুতে। তাই তো শ্রাবণের দেওয়া চুড়িগুলো রুদ্ধ যখন ভাঙল, সযত্নে সে চুড়িগুলো তুলে ঠাঁই দিল নিজের কাছেই। ভালোবাসায় কি একটু আধটু বেহায়ামো বেমানান? সে না হয় বেহায়াই হলো। ঘর ছেড়ে বের হলো তরি। সন্ধ্যা হবে তখন। বাড়ি ভর্তি মেহমান। আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজলো চেনা মুখ। তরি আর নোঙরের একটাই ঘর। সে ঘর থেকে দুটো রুম পার করেই শ্রাবণকে দেওয়া হয়েছে। ঘর ছেড়ে বের হতেই কাঙ্ক্ষিত মুখের দেখা পেল। আকস্মিক চোখ মুখ কুঁচকে এলো। রুম্পার সাথে কি কথা বলছে? তরি এদিকে তাকাতেই রুম্পা যেন খানিকটা অপ্রস্তুত হলো। অদ্ভুত দৃষ্টি করে আমতামতা করে বলল,
শ্রাবণ ভাইয়া, আমি যাচ্ছি। ফুপি মা কখন থেকে খুঁজছে, তুমি চলে এসো তাড়াতাড়ি। বলে তাড়াতাড়ি এদিকে এলো। তরিকে দেখে অপ্রস্তুত হেসে বলল, কি রে, তোকে না আম্মু অন্য শাড়ি দিয়েছিল, তুই এটা পরেছিস যে? তরি খানিকটা সন্দিহান হয়ে তাকালো, অতঃপর বলল, ওই ব্লাউজটার সেলাই ছুটে গেছে, তাই বাধ্য হয়ে এটাই পরতে হলো। তুই এখানে কি করছিস আপা? রুম্পা ফের অপ্রস্তুত হলো যেন, চোখে মুখে ভীতিকর ছাপ। তরি তার বোনকে হাড়ে হাড়ে চেনে। কি হয়েছে, এমন করছে কেন? রুম্পা স্বাভাবিকভাবে বলল, শ্রাবণ ভাইয়ের কাছে এসেছিলাম জানতে রুদ্র ভাই কেমন আছে আর আসবে কিনা। নিচে আসতেই ফুপি বলল শ্রাবণ ভাইকে ডেকে দিতে, তাই দেরি হলো। আসছি, তুই থাক, ওদিকে শ্রোতাপার সাজা হলো কিনা দেখে আসি। বুঝলো তরি। আকস্মিক রুদ্ধর কথা মনে পড়তেই মন ক্ষুণ্ণ হলো। এদিকের কথায় আর পাত্তা দিল না। রুম্পা প্রস্থান করলো। রুম্পা প্রস্থান করতে শ্রাবণ নিজের ঘরের দিকে যাবে, আকস্মিক কিছু মনে পড়তেই দাঁড়ালো। ভাবলো কিছু, চোখে মুখে কৌতূহলতা ছেয়ে গেল, কুচকে এলো ভ্রুজোড়া, পিছনে ফিরে তাকালো। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। চেনা লাগলো শাড়িটা। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল অর্গানজার এই পার্পল রঙের শাড়িটা ও নোংরকে দিয়েছিল। তরির গায়ে শাড়িটা দেখে ধপ ধপ করে আগুন জ্বেলে উঠলো যেন মাথায়। গটগট পায়ে এগিয়ে এলো শ্রাবণ। আক্রোশ নিয়ে এতটাই কাছে এসেছে নিজেও বোধহয় জানে না। একেবারে তরির মুখোমুখি। মেয়েটা অন্যমনস্ক হয়েছে। তার এতটা কাছে যে কেউ আছে, তার ধ্যান কোথায়? শ্রাবণ ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলে, তুই এই শাড়িটা পরছিস কেন? এই শাড়িটা তো আমি নহরকে দিয়েছি, আর এই শাড়িটা আজ ওর পরার কথা ছিল। ধ্যান ভাঙলো তরির, ভাবনার সুতো কাটলো। কর্ণপাত হলো অতি সান্নিধ্যে আসা যুবকটির কথা। লোকটা কখন এত কাছে এলো বুঝতেই পারলো না। নিজের এত কাছে পাশে শ্রাবণকে দেখে থমকালো, চমকালো। নিমেষে যেন কণ্ঠনালী শুকিয়ে এলো, পানির শূন্যতা অনুভব করলো। হিম হলো শরীর, শ্বাস প্রশ্বাস দৃঢ় হলো। এর মাঝেই ফের বলল লোকটা, কথা কি কানে যায় না? কে বলছি আমি? উত্তর দিচ্ছিস না কেন? শুকনো ঢোক গিলল তরি। লোকটা রাগলে তার ভীষণ ভয় করে। আচ্ছা, এত রাগা কি আছে? সুন্দর করে শুধানো যায় না? আর স্বাভাবিকভাবে ব্যাপারটা দেখলে কি বোন হয়ে বোনের কিছু পড়ে না? তরি আর নোংর তো একে অন্যের সব কিছু ভাগাভাগি করেই পড়ে, এটা সবাই জানে। এমন প্রস্তুতিহীন। তরির গলা শুকিয়ে আসছে বারবার। এ লোকটা সামনে থাকলে খেই হারায় সে। আবার তো এত কাছে। তরি আমতা আমতা করে বলল, নোংর বড় ফুপিমার দেওয়া শাড়ি পরেছে। জন্মদিন উপলক্ষে বড় ফুপিমা ওকে শাড়ি দিয়েছে। বড় মা বলেছে ওটাই পরতে। আমার নতুন শাড়ির ব্লাউজে একটু সমস্যা, তাই এটা পরেছি। এত রাগার কি আছে? আশ্চর্য। শ্রাবণের রাগ বাড়ল যেন। নোংর বড় খালামণির দেওয়া শাড়ি পরেছে। খালামণি সারাক্ষণ বাড়িতে থেকে শাড়ি কখন দিল? নিশ্চিত রুদ্ধর কেনা। ফসফস করে নিঃশ্বাস ছাড়লো শ্রাবণ। সব হাতের বাইরে চলে যাচ্ছে। আজ এর একটা বিহিত করেই ছাড়বে। শ্রাবণ সরে গেল, রাগ নিয়ে প্রস্থান করবে। ঠিক তখনই তরি প্রশ্ন করলো, আমায় কেমন লাগছে শ্রাবণ ভাই? থামলো শ্রাবণ, তির্যক চোখে তাকালো। ফের প্রস্থান করবে তার আগেই তরি আনমনে বলল, ভালোবাসেন নোংরকে? আকস্মিক কেমন প্রশ্নে কেঁপে উঠল যেন শ্রাবণের বক্ষ। ভালোবাসা? আচ্ছা, ভালোবাসার অধিক কিছু নেই যা সব কিছু থেকে ঊর্ধ্বে? পরক্ষণেই ভাবভঙ্গি পাল্টালো শ্রাবণের। চোখ মুখ কঠিন হলো। থমথমে চোখে তাকালো তরির দিকে, শক্ত কণ্ঠে বলল, বেশি বড় হয়ে গেছিস, আবার এইসব প্রশ্ন করছিস? তোর বিয়াই হয়ে আমি থাপ্পড়ে কান লাল করে দেব এমন প্রশ্ন করলাম। সর আমার চোখের সামনে থেকে। কেঁপে উঠল তরি। কি এমন প্রশ্ন করেছে? এমন করা লাগে? শ্রাবণ ভাই কেন ওর সাথেই সবসময় এমন করে? কই নোংরের সাথে তো করে না। ছলছল করে উঠল তরিরা অক্ষিপট। ভালোবাসার মানুষ যেন ধমক দিলেও তীরের মতো বুকে লাগে। বকবে কেন কথায় কথায়? লোকটা কি আসলেই ওকে বোঝে না? সারাদিন আগে পিছে ঘুরে তাও বোঝে না? কেন?
তরি দৌড়ে স্থান ত্যাগ করলো। তীব্র বেগে বাতাস বইছে যখন, মেদিনীতে তখন সন্ধ্যা নেমেছে, গোধূলি কেটেছে এই তো সবেই। নিজের অনিন্দে ক্ষুণ্ণ মনে দাঁড়িয়ে আছে নোঙর। মরিচা বাতিতে